হুম, ওকে চালু। নীলদর্পণ নাটক পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে গ্রাম বার্তা পত্রিকা, তাই কি? হুম। ওকে। হ্যাঁ স্যার। সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে গ্রাম বার্তার পত্রিকা। এখান থেকে আমাদের কিন্তু স্টার্ট হবে। তো ওকে, একটুখানি দেখো, আমি ডিটেলস একটু ম্যাটেরিয়াল গুলো রেডি করে নিই, বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো, প্রথমত একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে বা দেখতে হচ্ছে কি, যে এই গ্রাম বার্তার পত্রিকা জাতীয়তাবোধ সাধারণত মানুষের মধ্যে জাগৃত করার জন্য। তাহলে জাতীয়তাবোধ কথার অর্থ কি আগে জানতে হবে। জাতীয়তাবোধ কথার অর্থ হচ্ছে যে আমাকে জাতি সম্পর্কে জানতে হবে আগে। তাহলে আমাদের ভারতীয় সংবিধানটা আগে না জানলে আমি জাতীয়তাবোধ সম্পর্কে জানতে পারবো না, এটাই হচ্ছে বিষয়। তার মানে আমাকে সবার প্রথম কি জানতে হচ্ছে, আমাকে সবার প্রথম জানতে হচ্ছে আমাদের যে প্রিহ্যাম্বেল রয়েছে। তো সেই প্রিহ্যাম্বেলে কি বলা আছে, আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মতপ্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনা স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য। তার মানে সকল জাতিকে একসাথে নিয়ে আসা, জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বভাব গড়ে ওঠে, সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন যে সমস্ত কমিউনিটি রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে বোথ আর ইকুয়াল। আর কি বলছে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদকে আজ 1949 সালের 26শে নভেম্বর কি করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে এবং নিজেরাই আমরা এটাকে অর্পণ করেছি। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে জাতীয়তাবোধ, অর্থাৎ জাতিগত সম্পর্কে নিজেদের যেমন আমাদেরকে একটা চেতনা নিয়ে আসতে হবে এবং জাতীয় ঐক্য মানে গোটা ভারতবর্ষ, আমাদের যেহেতু ভারতবর্ষের ইতিহাস, হ্যাঁ, ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করছি, তাহলে আমাদের গোটা জাতীয় বিষয়টা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। গোটা বিষয়টাকে আমাদেরকে কি করতে হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানতে হবে। 1857 সালে হয়েছিল আমাদের মহাবিদ্রোহ, আমরা জানি, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ হিসেবেও অনেক সময়তে জেনে থাকি। তাহলে এই সময়তে প্রায় 87টি 87 সংবাদপত্র সাময়িক পত্রে কি হয়ে আবির্ভাব ঘটেছিল। এগুলির মধ্যে সঠিক তথ্য দিয়ে নির্ভীকভাবে কি করা হয়েছে, সংবাদ পরিবেশনার দায়িত্ব গ্রহণ করার কাঙাল হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা কি হচ্ছে, প্রকাশিকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই গ্রাম বার্তা প্রকাশিকা যেটা হচ্ছে কে লিখেছে, মানে যার দ্বারা আর কি এটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদার। ঠিক আছে। তাহলে আগে সবার প্রথম আমাদেরকে, আমার একটা মনের মধ্যে প্রশ্ন আসছে বা একটা ধারণা আমার মনের মধ্যে জন্মাচ্ছে, সেটা হচ্ছে যে এই ধরনের পত্রপত্রিকাগুলো আসার কারণ কি, বা পত্রপত্রিকা কেন আমরা পড়বো বা কেন আমাদের কাছে আসবে, এর এক্সপ্লেনটা কে বলবে, বা তোমার একটু চিন্তা ভাবনা করে আমাকে জানাও। 1 মিনিট টাইম নাও, কিন্তু ভাবো যে কেন পত্রপত্রিকা পড়তে হবে, এর গুরুত্বটা কি।
কারো কি মাথায় আসলো? বলো আমাকে, বলো বলো। স্যার সমসাময়িক যে ঘটনাবলীগুলো মানুষকে জানানো, মানে হুম সেই সময় সমাজে কি হচ্ছে হুম না হচ্ছে তার পুরো বিবরণ মানুষকে জানানো। আর যদি কোনো অনাচার দুর্নীতি ঘটে তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা। হ্যাঁ, এই দুটোই মাথায় এলো। ঠিকই, একদমই ঠিকই এসছে। তো দেখো, এই বিষয়টা সম্পর্কে আরেকটু যদি আমি গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে কি দেখতে পাবো, যে 19 শতকে বাংলার যে সাময়িক পত্র হিসাবে এই গামবাত্রা প্রকাশিকা প্রকাশিত হয়। ঠিক আছে, এর প্রথম প্রকাশ ঘটেছিল কবে? 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। তো আমি তোমাদেরকে যে অনেক যে মেটেরিয়াল রয়েছে, কোনো রেফারেন্স বুক রয়েছে, সেই সমস্ত তথ্য থেকে আমি কিন্তু তোমাদের সামনে এগুলোকে উপস্থাপন করছি বা তুলে ধরছি। তো তোমাদের যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, অবশ্যম্ভাবীভাবে নোট ডাউন করবে। কারণ তোমরা মাধ্যমিকের প্রশ্ন দেখছো নিশ্চয়ই কতটা ইন ডিটেলসে পড়াশোনা করতে হয়। তো 19 শতকের বাংলার যে সাময়িক পত্রপত্রিকা হিসেবে গামবার্তা প্রকাশিকা ছিল হচ্ছে, এটা প্রকাশিত হয়। আর আমি যখন পড়াবো বা কোনো কিছু জিজ্ঞেস করবো, অ্যাকচুয়াল আমি তো পড়াচ্ছি না অ্যাজ এ গাইডার, তোমরা সবসময় মাথায় রাখবে অ্যাজ এ গাইডার, অ্যাজ এ ফ্রেন্ড। ঠিক আছে, তো অ্যাজ এ ফ্রেন্ড, কারণ যদি ফ্রেন্ড সুলভ আচরণ না হয় তাহলে কিন্তু দেখবে একটা লজ্জা পাবে, একটা ভয় পাবে যে কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধে হবে। সেই জিনিসটা যাতে তোমাদের না হয়। আর সেকেন্ডলি বিষয় হচ্ছে যে একদম খোলামেলা ভাবে, একদম খোলামেলা ভাবে তুমি কিন্তু প্রশ্নের উত্তর করতে থাকবে, তাতে করে তোমার ডেপথ নলেজ আসবে। একদম পারমিশন দেওয়া রইল। তো দেখো, পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হরিনাথ মজুমদার। তিনি কাঙাল হরিনাথ ও ফিকির চাঁদ বাউল নামে অধিক পরিচিত ছিলেন। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফিকির চাঁদ বাউল অথবা কাঙাল হরিনাথ নামে পরিচিত কে? তাহলে আমাকে বলতে হবে হরিনাথ মজুমদার। যে হরিনাথ মজুমদারটা কে? না, তিনি হচ্ছেন আমাদের গাম বার্তা প্রকাশিকা, গাম বার্তা প্রকাশিকার হচ্ছে কে না একজন সম্পাদক। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো না। এবার দেখো, 1864 খ্রিস্টাব্দের জুন জুলাই মাসে একটা পাক্ষিক পত্রিকা ছিল, এবং 1871 খ্রিস্টাব্দে এপ্রিল মে মাসে সাপ্তাহিক পত্রিকা হিসেবে এর প্রকাশ ঘটে। তার মানে প্রথমে ছিল কি, জুন জুলাই মাসে এটি একটি মাসিক পত্রিকা, তারপর সেটা হয়ে যায় কি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশ শুরু হয়। প্রথমে পত্রিকাটি কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। তার মানে এটা কোন প্রেস থেকে ছাপা হয়েছিল? গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে। এগুলো সব মাথায় রাখতে হবে, কেন? কারণ হচ্ছে এগুলো এমসিকিউ হিসাবে খুব গুরুত্বপূর্ণ। 1964 খ্রিস্টাব্দে এই গাম বার্তা পত্রিকা, এই গাম বার্তা কি হয়, বর্তমান বাংলাদেশের, হ্যাঁ বলো বলো। স্যার এই গ্রাম বার্তা প্রকাশিকা কত খ্রিস্টাব্দে পাক্ষিক পত্রিকা হয় বললেন? হ্যাঁ, 1871 খ্রিস্টাব্দে। আর সাপ্তাহিক? আমি তোমাকে বলে দিচ্ছি, ভুল বললাম, 1864 খ্রিস্টাব্দে এটি হচ্ছে জুন জুলাই মাসে একটি পাক্ষিক পত্রিকা ছিল, হুম। 1864। আর 1871 খ্রিস্টাব্দে এটা হয়ে যায় সাপ্তাহিক পত্রিকা। ওকে। ওকে, এগুলো কিন্তু মাথায় রেখে দেবে। আচ্ছা, এরপর দেখো, এটা প্রকাশিত হয়েছিল কোথা থেকে? না, গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে এটা কি হয়, প্রকাশিত হয়। আর কি বলছে, এর পাশাপাশি বলা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে এই গামবার্তা বর্তমান বাংলাদেশের কুমারখালীর মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত হতে থাকে। তার মানে কি বলছে, আজকে যেটা বাংলাদেশের কুমারখালী, সেই কুমারখালীর মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে এই গাম বার্তা প্রকাশিকা। 1873 খ্রিস্টাব্দে কুমারখালী প্রেস, কাঙাল হরিনাথ, ঠিক আছে, 1873 খ্রিস্টাব্দে কুমারখালী প্রেস কাঙাল হরিনাথের হাতে প্রত্যার্পণ করা হয়। তার মানে কি করা হয়, আমরা দেখতে পাচ্ছি 1873 খ্রিস্টাব্দে কাঙাল হরিনাথের হাতে কি করে দেওয়া হয়েছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছিল।
এবার দেখো, লালন ফকির, লালন ফকিরের নাম কেউ শুনেছো? লালন ফকিরের নাম কেউ শুনেছো তোমরা? হ্যাঁ, উদিত, রেসপন্স করতে হবে। লালন ফকিরের নাম শুনেছো কেউ? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না বলতে হবে কিন্তু। শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমি তাহলে ধরে নিচ্ছি যে তোমরা শুনেছো নাকি? উদিত, শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি, বলুন। রেসপন্স করতে হবে তো, যে লালন ফকিরের নাম শোনা গেছে কি কি যায়নি বলতে হবে তো। স্যার শুনিনি। হ্যাঁ, সেটা বলতে হবে তো। আমরা তো অনেকেই অনেক কিছু জিনিস জানি না। আমি কি পড়াচ্ছি মানে আমি কি সব জানি? আমি তো সব জানি না। আমাদেরকে শিখতে হবে, তাই না? তো লালন ফকিরের নাম কি শোনা গেছে অয়ন্তিকা? Am I audible, অয়ন্তিকা? ওকে, তো দেখো, এই যে লালন ফকির কথা বলা হচ্ছে, লালন ফকিরের একটি লাঠিয়াল বাহিনী ছিল। ঠাকুর পরিবারের যে লাঠিয়াল বাহিনী বেশ কয়েকবার কাঙাল হরিনাথকে আক্রমণ করলে লালন ফকির বন্ধুকে রক্ষা করেছিলেন বলে কথিত আছে। আমরা এই লালন ফকিরকে দেখব যে তিনি একজন বিখ্যাত বাউল শিল্পী ছিলেন। এর পাশাপাশি আমরা আহ, এর পাশাপাশি আমরা কি দেখতে পাবো? এর পাশাপাশি আমরা লালন ফকিরকে দেখতে পাবো তিনি কিন্তু একজন বিখ্যাত কবিও বটে। কারণ তার লেখা একজন বিখ্যাত কবিতা বাড়ির কাছে আরসিনগর আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়ে গেছে। যে তিনি কি বলেছিলেন তার কবিতার মধ্যে? আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরসিনগর, ও এক পড়শি আমার কাছে বসত করে। ঠিক আছে, এর একটা কবিতা আছে। তো যাই হোক, এই প্রসঙ্গ অনুযায়ী বলি যে তিনি কিন্তু খুব দয়ালু এবং দিন দরিদ্র মানুষ ছিলেন। তিনি ছিলেন তার বন্ধু, এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে হরিনাথ মজুমদার, তাকে কিন্তু কি করেছিলেন? রক্ষা করেছিলেন। গাম বার্তা যে সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের যে প্রতিবেদন প্রকাশিত হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য দর্শন কবিতা বিষয়ক যে প্রবন্ধ, সেটাও কিন্তু প্রকাশিত হতে থাকে এই গাম বার্তা প্রকাশিকার মাধ্যম দিয়ে। তার মানে আমরা বুঝতেই পারছি প্রখ্যাত একজন বিশ্বকবি, তারও কিন্তু লেখা এখানে কিন্তু রয়েছে। প্রখ্যাত মুসলিম লেখক মোশাররফ হোসেন প্রথম তার সাহিত্য রচনার কাজ শুরু করেছিলেন এই পত্রিকাকের মাধ্যম দিয়ে। তার মানে বুঝতে পারছো এই পত্রিকা কেন এত ইম্পর্টেন্ট, কেন এত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রখ্যাত হিমালয় প্রেমিক এবং লেখক জলধর সেন প্রথম এই পত্রিকা লেখা শুরু করেছিলেন। তার মানে আমরা বুঝতেই পারছি এই যে পত্রিকাটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট রয়েছে বা কতটা ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও যদি আমরা এটাকে আরো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো কি না, বলছে যে বাউল গানে নিজেকে কাঙাল বলে উল্লেখ করেছিলেন বলেই তিনি কাঙাল হরিনাথ নামে সমধিত প্রসিদ্ধ। মানে সবাই তাকে কাঙাল হরিনাথ বলে অভিহিত করেছেন। কাকে? হরিনাথ মজুমদারকে। তো মাসিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করলেও পরে আমি আগেই বলেছি যে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকা রূপে এটা প্রকাশিত হয়েছিল। তো প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরা প্রেস থেকে প্রকাশিত হয়। পত্রিকাতে রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর, এগুলো বললাম একটু আগে যে এরা কিন্তু কি করেছিলেন, এরাও কিন্তু লিখেছিলেন। তো সেইগুলো কি ইম্পর্টেন্ট? কে কে লিখেছিলেন? কে কে লিখেছিলেন? হ্যাঁ, অবশ্যই যে আমরা বলতেই পারি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে বিখ্যাত মুসলিম লেখক মীর
মোশাররফ হোসেন, ঠিক আছে, এছাড়া হচ্ছে হিমালয় প্রেমী জলধর সেন, ঠিক আছে, এরা কিন্তু লিখেছিলেন। তো ব্রিটিশ সরকার এবং তার সহযোগী জমিদার ও মহাজন প্রমুখের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে এই গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত সরব হয়। তার মানে আমরা দেখতে পাই যে ইংরেজরা যে ধরনের অত্যাচার এবং তাদের যে লালসা, তাদের যে নিপীড়ন, যেগুলো আমাদের এই ভারতবাসীদের সঙ্গে করে গিয়েছে, তারই প্রতিবাদমূলক লেখনী হচ্ছে এই গ্রামবার্তা প্রকাশিকা। তার মানে আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখি যে আমাদের ভারতবাসীরা মানে যত যাই করুক না কেন তাদের লেখা কিন্তু থামেনি। আমরা কাজী নজরুল ইসলামের কথা ভাবি, তারও কিন্তু বিদ্রোহী কবি বলা হয়, তারও কলম যেমন থামেনি। রবীন্দ্রনাথ ঠাকুর, তারও কলম কিন্তু থামেনি। এরকম বহু লেখক এবং লেখিকা রয়েছেন, লেখিকাও রয়েছেন, যাদের হাত ধরে কিন্তু আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু এসেছে। এছাড়াও আমরা বলতে পারি নীলকুঠিতে কিছুদিন কাজ করার সময় হরিনাথ কৃষকদের উপর যে নীলকর সাহেবদের শোষণ এবং অত্যাচার বিষয়টি স্বচক্ষে দেখেন। এই শোষণের প্রতিকারের চিন্তা থেকেই তিনি গ্রামবার্তার প্রকাশিকা প্রকাশ করেছিলেন। তার মানে গ্রামবার্তা যে প্রকাশিকা, সেটার কিন্তু চিন্তা ভাবনা কোথা থেকে আসে? তিনি যখন নীলকুঠিতে কাজ করতেন, সেখানকার যে অত্যাচার, সেখানকার যে তাদের প্রতি শোষণ নিপীড়ন, সেইখান থেকে তার মাথায় কনসেপ্ট আসে যে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করতে হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই পত্রিকায় নিয়মিত ব্রিটিশ শাসন এবং নীলকরদের অত্যাচার ও শোষণের কাহিনী প্রকাশিত হতে থাকে। বাংলার জমিদার, জোতদার, মহাজন প্রমুখের শোষণ অত্যাচার সাধারণত বাঙালি সমাজকে কি রূপে দুর্দশা সৃষ্টি করেছিল তা এই পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তার মানে আজকে আমাদের সমাজে নানা ধরনের ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু তার খবর পাই না। যদি নিউজ চ্যানেলগুলো না থাকতো, যদি নিউজ পেপারগুলো না থাকতো, তাহলে আমরা এসব এত খবর পেতাম না। কোনটা ঠিক কোনটা ভুল আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওই জন্যই তো বলা হয়েছে ওদেরকে জার্নালিজম, ঠিক আছে। জার্নালিজম মানে হচ্ছে সে কোনো কারো পক্ষপাতিত্ব করবে না, তার রায় হবে একদম ন্যায়ের প্রতি, অন্যায়কে তারা প্রশ্রয় দেবে না, ন্যায়সঙ্গত তারা কথা বলবে, ন্যায়সঙ্গত কাজ করবে। তো পত্রিকা তুলে ধরা হয় যে পুলিশের কাছে বিচার চেয়েও এর কোনো প্রতিকার মিলত না। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে তৎকাল সমাজেও কিন্তু পুলিশ কি ছিল? সে কিন্তু নীরব দর্শক ছিল, বরং অভিযোগকারীরাই পুলিশের নির্যাতনের শিকার হতেন। তার মানে তুমি যদি আজকে একটা নির্যাতিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করতে গেছো, তারপরে পুলিশ তোমাকে ধরে পিটাচ্ছে, তাহলে বিচারক মানে রক্ষকই যদি আমাদের কাছে ভক্ষক হিসাবে পরিণত হয়, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট ইন দ্য সোশ্যাল। তো এইরূপ সামগ্রিক শোষণ এবং অত্যাচারের ফলে বাংলার যে সাধারণ মানুষের জীবন কিরূপ যে দুর্বিষহ হয়ে উঠেছিল, তারই চিত্র পত্রিকাটার মধ্যে কি হতো, নিয়মিত প্রকাশ করে তুলতো কাঙাল হরিনাথ। কেন কাঙাল হরিনাথ? তিনি বাউল গানের মাধ্যমে নিজেকে কাঙাল বলে উপমায়িত করেছিলেন বলে তাই তিনি কাঙাল হরিনাথ। বাংলার মানুষকে সচেতন করতে থেকেছিলেন। তিনিও কিন্তু আমাদের একজন কি বলতে পারি, বিখ্যাত সমাজ সেবক বলতে পারি। জমিদার যোদ্ধের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে হরিনাথ তাদের রোষের মুখে পড়েন। অবশ্যই রোষের মুখে পড়তে হবে। যখন আমি একটা শুভ কাজ করতে যাব, ভালো কাজ করতে যাব, আমাকে নানা বাধা স্বীকার করতে হবে। আজ যদি আমরা গল্প পড়েছি বলেই বলতে পারবো যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা রোধ করতে যান, তারপর আমরা বাল্য বিবাহ, বহু বিবাহ, ঠিক আছে, এগুলো বন্ধ করতে যাই, তারা কি এক চান্সেই পেরে গিয়েছিল? নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে। তো বলছে, তিনি লিখেছেন, আমি ততদূর অত্যাচারী লোকের বিষনেত্রে পড়িয়া নানা প্রকার উৎপীড়িত ও অত্যাচারিত হইতে লাগিলাম। তার মানে কি বলছে, ভাষাটা কি বলছে? বলছে আমি অত্যাচারিত লোকের বিষনেত্রে পড়িয়া, মানে মানুষের চোখ হচ্ছে এতটাই হচ্ছে যে কি বলবো শয়তানমূলক, ঠিক আছে, যেখানে তার অত্যাচারের কবলে পড়িয়ে বা কুচক্রের কবলে পড়িয়ে আমি কি হলাম, অত্যাচারিত হতে লাগলাম পদে পদে ক্ষেত্রে। হরিনাথকে একবার জমিদারদের আক্রমণ থেকে লালন ফকির তার কি করলো, দলবল নিয়ে রক্ষা করেন। গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস লিখেছেন যে, তার মানে হেমাঙ্গ বিশ্বাস এই প্রসঙ্গে লিখছেন, সে সময়ে পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিসি
চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছিলেন, সম্পাদক, আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনির জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। বুঝতে পারছো? তার মানে একটা কলম কিন্তু তোমার একাধিক তরোয়ালের থেকেও কিন্তু ধারালো হতে পারে। কারণ এই লেখনির ভাষা, লেখনির মাধ্যম মানুষের বিবেক, মানুষের মনুষ্যত্ব, মানুষের জ্ঞান সমস্ত কিছুকে উন্মোচন ঘটিয়ে একটা নবনির্মিত, সৎ, স্বাভাবিক, সুষ্ঠু সমাজে বেঁচে থাকার মতো মানুষ তৈরি করে ফেলতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শোষণ অত্যাচারের চিত্র তুলে ধরার পাশাপাশি এই পত্রিকা সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিপ্লবীদের যে শপথ এবং হচ্ছে বীরত্বগাথা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনাও থাকতো। তার মানে শুধু কেবলমাত্র প্রতিবাদীমূলক ভাবধারা চিন্তা নয়, শুধু কেবলমাত্র অত্যাচারিত নিপীড়িত বিষয়গুলিকেই নয়, তারা সাহিত্য, দর্শন, বিজ্ঞান, পত্রিকা, বিপ্লব সমস্ত কিছুকেই তুলে ধরার চেষ্টা করতো। কেন? কারণ আমরা আগেই দেখেছি যে রবীন্দ্রনাথের মতো লেখক এখানে তিনি লিখে গেছেন। এছাড়াও দেখেছি মীর মোশাররফ হোসেন, একজন মুসলিম লেখক, তিনি তার মতো লেখকও এখানে লিখে গেছেন। হিমালয় দর্শনকারী আমাদের হচ্ছে দেখেছি জলধর সেন, তিনিও কিন্তু এখানে লিখেছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধু কেবলমাত্র আমাদেরকে কনভিন্স করানোর জন্য নয়, মানুষকে শুধু কেবলমাত্র প্রতিবাদী ভাবমূর্তি করে তোলার জন্য নয়, তিনি কিন্তু নানা বিষয় সম্পর্কেও কিন্তু এখানে ধারণা তুলে ধরার চেষ্টা করেছেন। লালন ফকিরের গান প্রথম এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। আমি আগেই বলেছি যে লালন ফকির ছিল একজন বিখ্যাত বাউল শিল্পী, আর তারই বন্ধু হচ্ছে কে? এই গ্রাম বার্তা প্রকাশিকার হচ্ছে সম্পাদক হরিনাথ মজুমদার, যিনি গানের মাধ্যমে নিজেকে কাঙাল বলে দাবি করেছিলেন। তাই তিনি হচ্ছেন কাঙাল হরিনাথ। আর আমাদের আমাদের যে একটু আগে আমি বললাম কবিতাটা, যে কবিতাটা ছিল হচ্ছে লালন ফকিরের লেখা, যে বাড়ির কাছে আরশিনগর, ওনার আরো অনেক ভালো ভালো গান কবিতা আছে, যে আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পরশি বসত করে। ঠিক আছে? দারুণ কবিতা, যদি তোমরা কোনোদিন পড়ে থাকো দেখতে পাবে, বুঝতে পারবে। হ্যাঁ উদিত, বলো। উদিত, কাঙাল মানে কি একবার বলবেন? কাঙাল মানে ভিখারি। কাঙাল মানে হচ্ছে ভিখারি, মানে যার কোনো কুল কিনারা নাই, মানে যে হচ্ছে যার বংশ নাই। ঠিক আছে? এখানে কুল মানে কিন্তু নদীর তীর বা পার নয়, এখানে মানে যার বংশ নাই, যার হচ্ছে কোনো রকম ভাবে কিছু নাই, ভিটে মাটি কিছু নাই, তাকে আমরা কাঙাল বলছি বা ভিখারি বলছি। তো লালন ফকিরের গান প্রথম এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত অর্থাভাবে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। অবশ্যই একটা পত্রিকাকে প্রকাশিত করতে গেলে যেমন তার একটা অর্থনৈতিক সংগঠনের দরকার হয়, তার পাশাপাশি এই পত্রিকাকে রিমডিফিকেশন করে প্রত্যেকবারে চালানোর জন্য তাদের কি হয়, একটা লোকবলের যেমন দরকার হয়, তার পাশাপাশি অর্থনৈতিক সংগঠন অবশ্যই দরকার হয়। তো যেটা অর্থাভাবে কি হয়েছিল, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল বা নিঃশেষিত হয়ে গেছিল, যেটাই আমরা কি দেখতে পাচ্ছি, এটা পাঠের মধ্য দিয়ে বুঝতে পারছি। এছাড়াও আমরা দেখতে পাই সমকালীন যে রাজনীতি ও সামাজিক যে পরিবেশের উপর এই গ্রাম বার্তা প্রকাশিকা কি হয়েছিল, দৃঢ়চেতা খবর পরিবেশন করে এক গভীর প্রভাব ফেলেছিল। তার মানে এর যে ইম্প্যাক্ট, ইটস ভেরি মানে এফেক্টিভফুলি ইন দ্য সোশ্যাল, মানে সমাজের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার লাভ করেছিল। এছাড়াও আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে আশ্চর্যজনক হলেও সত্যি যে প্রখ্যাত সাহিত্যিক যে মীর মোশাররফ হোসেন তার সাহিত্যের ক্রিয়াকলাপ শুরু করেছিলেন এই সাময়িক পত্রিকার মাধ্যমে। এছাড়াও তার বিখ্যাত উপন্যাস, এই মীর মোশাররফ হোসেন এর বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু, যেটা গ্রাম বার্তা প্রকাশিকায় প্রথম প্রকাশ পায়, যেটা গ্রাম বার্তা প্রকাশিকায় প্রথম প্রকাশ পেয়েছিল এই কার না, এই মীর মোশাররফ হোসেন। এই মীর মোশাররফ হোসেনের যে প্রথম উপন্যাস যেটা আমরা দেখতে পাই বিষাদ সিন্ধু, সেটা কিন্তু উন্মোচন ঘটিয়েছিল গ্রাম বার্তা প্রকাশিকা। বোঝা গেল কি গেল না? স্যার বুঝতে পেরেছি। কেটু, স্যার নামটা আর একবার বলুন। কোনটা?
ওই মীর মোশাররফ হোসেনের উপন্যাসটার নাম? বিষাদ সিন্ধু। বয়হস্যই পেট কাটা মূর্ধন্য হুম, কে আমরা স বলবো, শয়ে আকা দ, বিষাদ সিন্ধু। ঠিক আছে স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার, কোনো অসুবিধা নেই। আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম না বইয়ের বাইরে থেকেও? হুম হুম। ভালো লাগছে তো নাকি? হ্যাঁ স্যার। এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা না পেলে কিন্তু মাধ্যমিকের জন্য প্রিপেয়ার্ড নয়। কারণ আমরা একটা বই থেকে পড়লে হবে না, আমাদেরকে গোটা অষ্টেক বই থেকে পড়তে হবে, তবে আমরা ইনফরমেশন কালেকশন করতে পারবো। এবং আমি যেগুলো ক্লাসে বলবো সেগুলো শর্ট নোট আকারে, সেই শর্ট শর্ট প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে হবে। কেন? কারণ এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। কিসের জন্য? এক্সামের জন্য। নেক্সট কি তোমাদের টপিক আছে বইয়েতে একটু বলো। স্যার, আমাদের বইতে আছে 19 শতকে বাংলা শিক্ষা সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা। হ্যাঁ, তার মধ্যে কি ওই প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষার বিষয়ে দ্বন্দ্ব বা ইংরাজি শিক্ষার প্রসার এই সমস্ত বিষয়গুলো আছে কি? নারী হ্যাঁ, শিক্ষা ইংরেজি শিক্ষাটা পড়ে আছে। আগে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, মেকলের প্রস্তাব, তো হুম, দেশের প্রচলিত শিক্ষা, এইগুলো আছে। ওগুলো আছে। তারপর ইংরেজি শিক্ষার প্রসার আছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখো, যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনায় আসি, যে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। তো আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয়। এই আইনে একটি ধারায় বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। ভারতবর্ষের যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করার জন্য, জনগণকে শিক্ষা প্রদান করার জন্য ব্রিটিশ সরকার কি করবে? 1 লক্ষ টাকা দান করবে বা ব্যয় করবে। তো সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। তোমরা জানো যে এডুকেশন নীতি আছে, ন্যাশনাল পলিসি অ্যাক্ট আছে, এনপিই, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। লাস্ট মডিফিকেশন হয়েছিল 2020 সালে। জাতীয়, জনগণের উদ্দেশ্যে জাতীয়ভাবে কিন্তু প্রথম স্টার্টিং করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা বলেছিল যে আমরা 1 লক্ষ টাকা করে দেব। তার জন্য 1823 খ্রিস্টাব্দে এটাকে কি করা হলো? একটা কমিটি তৈরি করা হলো। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায়, বড়লাল লট, আমল হাস্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরাজি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানায়। তার মানে আমরা দেখতে পাই যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু তখন বিরোধিতা করছে। তিনি বলছে যে সংস্কৃত শিক্ষা এখন চলবে না। তিনি বুঝে গিয়েছিলেন যে যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজি এবং আধুনিক বিজ্ঞান এটাকে কিন্তু ভারতের মধ্যে কালচারে নিয়ে আসতে হবে। তার জন্য তিনি কি করলেন? দাবি জানালেন। এইভাবে এদেশে প্রাচ্য এবং পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসার উদ্ভব হবে সেই বিষয় নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের যে পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা দেখেছিলাম সংস্কৃত শিক্ষা, অর্থাৎ দেবনাগরী ভাষাকে আমাদের কিন্তু ব্যবহার করা হতো। কিন্তু তখন রাজা রামমোহন রায় বলছে এটাকে আর আমাদের ব্যবহার করা যাবে না। এখন আমাদের দেশ মডিফিকেশন হতে থাকছে, অর্থাৎ ইংরেজরা যখন এখানে এসে ঢুকে পড়েছে তার মানে আমাদেরকে ইংরেজি ভাষার আদব কায়দা শিখতে হবে এবং কি করতে হবে? এবং এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে সমস্ত বিষয়টুকুই যেহেতু ইতিহাসে পাতাতে আমাদের স্বর্ণাক্ষরে খচিত রয়েছে বা লেখা রয়েছে, সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কি করছেন? একটা বিরুদ্ধচারণ করছেন। তিনি বলছেন যে এদেশে বিজ্ঞান এবং ইংরাজি শিক্ষার প্রসার ঘটাতে হবে। তো এই নিয়ে একটা কি হলো? এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের সূচনা সৃষ্টি হলো।
যেটাকে পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক নামে পরিচিতি লাভ দিয়েছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি লর্ড বেন্টিং, ঠিক আছে, 1828 এবং 1835 খ্রিস্টাব্দের মধ্যে আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলেকে জনশিক্ষার কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করেন। এদেশে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কি করছে, তারা বলছে প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়েন। তার মানে আমরা দেখতে পেলাম যখনই কোনো জায়গাতে ঝামেলার সৃষ্টি হবে তখনই দুটো দলে ভাগ হয়ে যাবে। আমি উদাহরণ হিসেবে বলছি, কেউ কিন্তু কোনো মাইন্ড করবে না। ধরো একটা একান্নবর্তী পরিবার, সেই একান্নবর্তী পরিবারেতে দাদু ঠাকুমা কাকা বাবা, হ্যাঁ, কাকিমা ভাই বোন, এবার হচ্ছে বাবা তার ছেলে পুলে সব আছে। যখনই কোনো কিছু বিষয় নিয়ে জমি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম সমস্যা সৃষ্টি হলো, কি হলো, একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে দুটো অংশে বিভক্ত হলো। একটা হয়ে গেল কাকার দল, একটা হয়ে গেল বাবার দল। তাহলে দুটো দলে কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল। তার মানে দেখা গেল প্রাচ্য আর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, দুটি শিক্ষার ক্ষেত্রে যখন বাধার সৃষ্টি হলো তখন দেখা গেল যে দুটো দলে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা প্রাচ্যবাদী, একটা হচ্ছে পাশ্চাত্যবাদী। প্রাচ্যবাদীকে আমরা কি বলছি, ওরিয়েন্টালিস্ট, আর পাশ্চাত্যবাদীকে কি বলছি, অ্যাংলিসিস্ট। ঠিক আছে, এই নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়লো বা গেল। তো এবার দেখা যাচ্ছে যে প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম কারা ছিলেন, এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিল হচ্ছে এই প্রাচ্যবাদের সমর্থক। আবার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, পাশ্চাত্যবাদ, এই পাশ্চাত্যবাদের কে সমর্থক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্যবাদের সমর্থক ছিলেন হচ্ছে টমাস ব্যাবিংটন, মেকলে, আলেকজান্ডার ডাফ, তারপর হচ্ছে সন্ড্রার্স এবং হচ্ছে কলভিল প্রমুখ। এরা কিন্তু আবার হচ্ছে কি না, এরা ছিল হচ্ছে আবার পাশ্চাত্যবাদের হচ্ছে সমর্থক। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে বলেন, তাহলে উগ্র পাশ্চাত্যবাদী বলতে এরা ছিল খুবই রাগী প্রকৃতির। কেন, কারণ এদের দাবি মানতে হবে। এরা হচ্ছে ভেবেছিল যে সংস্কৃত শিক্ষাকে আমাদের, একদল বলছে সংস্কৃত শিক্ষাকে আগিয়ে নিয়ে যেতে হবে, সংস্কৃত শিক্ষার উপরে কি করতে হবে, সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করতে হবে। আর একদল অপর দিক থেকে বলছে যে না, এখানে সংস্কৃত শিক্ষা এখন চলবে না, মডার্ন শিক্ষা দিতে হবে, ইংরাজি শেখাতে হবে, বিজ্ঞান শেখাতে হবে, চারুকলা, এইগুলোকে সমস্তগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে। তো দেখা গেল কি, দেখা গেল যে এখানে ভালো ইউরোপীয় গ্রন্থকারের একটি একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যিকের সমকক্ষ হিসেবে পরিগণিত করা হচ্ছে। তার মানে তারা বলতে চাইছে যে ইউরোপের যে মডার্ন কালচার রয়েছে তারই অনুকরণ হিসেবে ভারতকে কি করতে হবে, সাজাতে হবে। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তকের দাবি জানিয়ে কি করলো না, 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারিতে লর্ড বেন্টিং এর কাছে একটি প্রস্তাব দিয়ে দিলেন এবং মেগলে মিনিটস বা মেগলে প্রস্তাব নামে সেটা পরিচিতি পেল। তার মানে আমরা দেখলাম যে মেগলে যখন একটা প্রস্তাব প্রকাশিত করলো, কার কাছে না, আমরা দেখতে পাচ্ছি 2রা ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এর কাছে একটা প্রস্তাব দিল। সেই প্রস্তাবটাকে মেগলের প্রস্তাব নামে পরিচিতি লাভ করছে। প্রস্তাবে মেগলে কি কি তথ্য দিয়েছিল বা কি কি বলেছিল না, প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট। তার মানে অপমানটা কিন্তু চরম লেভেলের করেছে, কিন্তু এটা ঠিক নয়। বলছে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন। প্রাচ্যে আগেকার দিনে যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হতো সেগুলো বিজ্ঞানসম্মত নয় এবং বিজ্ঞান চিন্তা থেকে সেগুলো পৃথক। ঠিক আছে, এবং পাশ্চাত্যের তুলনায় অনেকটা নিকৃষ্ট, অনেক ছোট মানের। আর কি বলছে, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র। তার মানে আগেকার দিনের যে শিক্ষা ছিল সেটা কিন্তু কি ছিল, দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত মানে আর বোঝাতে হবে বলে মনে হয় না। এবং অপবিত্র মানে যেটা কিন্তু হচ্ছে কুসংস্কারে আচ্ছন্ন প্রকৃতির ছিল। তাই এদেশের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত, এটাকে পরিবর্তন ঘটাতে হবে। এদেশে উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে
ক্রমনিম্ন পরিশ্রুত নীতি ও চুইয়ে পড়া নীতি। তার মানে কি, আমরা সবাই তো বাঙালি কালচারে মানুষ, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তাহলে যদি আমাদের এখানে ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়ে দেওয়া যায়, ইংরেজিকে এখানে প্রাধান্য দেওয়া হয়, আলটিমেটলি লাভটা কার? ব্রিটিশদের। কেননা তাদের কমিউনিকেশন করতে সমস্যা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, তাদের এখানেতে কাজের লোক রাখা থেকে শুরু করে, সমস্ত কিছু কর্মী নিয়োগ থেকে শুরু করে সমস্যা হচ্ছে কিসে? না, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। তাই তারা এখানে মাথা দিল, তারা দেখলো যে ব্রেনটাকে একটু কাজে লাগিয়ে দেখি যে শিক্ষা ব্যবস্থার একটা পরিণত ঘটানো যায় কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে সাধারণত দেশবাসীর মধ্যে সেই বিষয়টা কি করবে? ছড়িয়ে পড়বে। যেহেতু জাতীয় শিক্ষার কথা বলা হচ্ছে, তারা 1,00,000 টাকা এই শিক্ষার পেছনে ঘোষণা মানে করবে, খরচা করবে, আর বেনিফিট নেবে না, তা কোনোদিন হয়? ওদেরকে বলা হয় ইংরেজ, আমাদের মতো ভারতীয় নয়। পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে, মানে প্রচুর চতুর ওরা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে এদেশের এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্ত ও বর্ণে ভারতীয় হলেও রুচিমদ নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। দেখেছো যেটা বলেছি আমি বললাম যে ওদের কিন্তু আলটিমেটলি টার্গেট যে ইংরেজি শিক্ষার মাধ্যম দিয়ে ওদেরকে ওদের আদব কায়দায় কালচারেতে নিয়ে যাওয়া, যেটা আমাদের আদব কায়দায় ওদেরকে নিয়ে আসার কথা তা কিন্তু হলো না। তারই প্রস্তাব দিচ্ছে কে? তারই প্রস্তাব দিচ্ছে মেকলে, এবং বলছে কি, এবং বলছে যে শেষ পর্যন্ত মেঘলের প্রস্তাবের সুপারিশ মেনে লর্ড বেন্টিং 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ এদেশে ইংরাজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করে দিল। এবং বর্তমানে আমাদের কি রয়েছে এডুকেশন পলিসির মধ্যে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয়েছে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যে যার মাদার টাংকে দেওয়া হয়েছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে দেওয়া হয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজিকে বাধ্যতামূলক করে দেওয়া হলো, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কি করা হয়েছে? সেই পাশ্চাত্য শিক্ষার যে বিষয়টা ছিল সেটাকে তুলে ধরা হয়েছে। তো দেখো যে বলছে শিক্ষাদানের নীতি নির্ধারণের জন্য প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের শেষ পর্যন্ত কি হলো? পাশ্চাত্যবাদীরাই জয়ী হন। অবশ্য 1839 খ্রিস্টাব্দে অ্যাকল্যান্ড মিনিট এর মাধ্যমে সরকার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রাচ্য শিক্ষায়ও অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তার মানে কি, একটা শিক্ষা চলবে আর একটা শিক্ষাকে আস্তে আস্তে তুলে দেবো, হ্যাঁ, আমাদের নিজেদের যে আদব কালচার, আমাদের যে ঐতিহ্য সেটাকে তুলে দেবো, সেটা তো হয় না। সেই দ্বন্দ্বটা কিন্তু ক্রমাগত রয়েই যায়। সেইটাকে কি করেছিল সরকার? দেখলো যে না, এদেরকে খেপিয়ে লাভ নেই, আমরা দুটোকেই রাখি। সেই জন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটাকে কি করলো? প্রকাশিত করে দিল। তো পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী এই দুটি গোষ্ঠীর মধ্যে কিন্তু ঘোর দ্বন্দ্ব বেঁধে গিয়ে শিক্ষার কিন্তু কি হয়েছিল? শিক্ষাটাকে দুটো পার্টে বিভক্ত করে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার বহিঃপ্রকাশ থেকেই আমাদের কিন্তু পরবর্তীকালে কি এসেছে? আমরা দেখতে পাই ইংরাজি শিক্ষার প্রসার। মানে ইংরাজি শিক্ষা যে আমাদের ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা লাভ করেছে, ওরাই কিন্তু ইংরাজি শিক্ষার বীজটা বপন করে গেছিল, ওরাই কিন্তু চারা গাছটা পুঁতে দিয়ে গেছিল। তবে আজকে আমরা ইংরাজি শিক্ষার আওতায় আসতে পেরেছি। বলো, এইখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধে? হ্যালো হ্যালো হ্যালো। না স্যার, হ্যাঁ স্যার, অসুবিধা বোঝা নেই। গেছে। বোঝা গেছে? হুম। বাহ, তার মানে কি বুঝলে? আমরা তাহলে মোটামুটি অপরের মানে কালচারটাকে ইউজ করে যাচ্ছি, তাই তো? হ্যাঁ কি না? কিন্তু স্যার স্যার এখন তো ইউজ ইংরেজি করছি নাকি ছাড়া নকল দুনিয়া করার চলবে চেষ্টা না। ইংরাজি ছাড়া দুনিয়া চলবে না, ঠিক কথা। কারণ ইংরেজি হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কি না? হুম। ইংরাজি হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ছাড়া দুনিয়া চলবে না, ঠিক কথা। কিন্তু এটাও ঠিক আমাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ যে সংস্কৃত, সেটাও তো আস্তে আস্তে আমাদের বিলুপ্তির পথে, হ্যাঁ কি না? খুব গুটিয়ে হুম, তা ঠিক। কারণ খুব গুটিমেয় কিছু সংখ্যক মানুষ যারা কি করছে,
তারা কিন্তু এই সংস্কৃতের কালচারকে ইউজ করে থাকে, তাই না? কারণ সংস্কৃত হুম যেটা আমাদের আদি হচ্ছে ভাষা এবং যেটা হচ্ছে ভারতবর্ষের একটা আদি কালচার ছিল, সেটাকে নিয়ে কিন্তু আমরা কেউ চর্চা করি না। করি কি? আমরা এখন মডার্ন যুগ, মোবাইল থেকে শুরু করে সবকিছুই আজকে ইংলিশ হয়ে গেছে। তার পাশাপাশি আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর যাই বলো না কেন, সমস্ত কিছু কি ইংলিশ সিস্টেম। সুতরাং আমরা ইংরেজিতে। ইংরাজি আদব কালচারকেই ইউজ করছি। এর পাশাপাশি আমরা কিন্তু ভাষার কিন্তু কি করছি না, আমরা কিন্তু ভাষার বিরুদ্ধাচারণ করি না কেউ। এই যে আমরা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে। আজকে ১৬ই ফেব্রুয়ারি। ২১শে তারিখ হচ্ছে ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২২শে ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভূগোল দিবস। ঠিক আছে? তো এই যে পরপর দুটো দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয় হচ্ছে যে ২১শে ফেব্রুয়ারি এর জন্য কিন্তু বহু মানুষের আজকে কি হয়েছে? প্রাণ গেছে। বহু মানুষের কিন্তু রক্তঝরা সংগ্রামের ফলেই কিন্তু আমাদের এই ভারতবর্ষে তথা বিভিন্ন দেশে কিন্তু তাদের ভাষার প্রতিষ্ঠা লাভ পেয়েছে। কিন্তু আমরা সেই আমাদের এখানে আদব কালচারটাকে ধরে রাখতে পারিনি। সেটা আমাদের হচ্ছে কি বলবো, মেরুদণ্ডহীনতার একটা বিষয়। কারণ আমরা মেরুদণ্ড বাঁকা মানুষ, ধরে রাখতে পারিনি। আজকে যদি বাংলাদেশের কথা ভাবি, তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্ল্যাটফর্ম থেকে শুরু করে সমস্ত সিস্টেম কিন্তু তারা কি করেছে, তাদের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু তারা কনভার্ট করে রেখেছে। আজকে তুমি দুটো যদি একটু হায়ার স্টাডির ক্ষেত্রে যাও, একটু উঁচু শিক্ষার ক্ষেত্রে যাও, তাহলে দেখবে লক্ষ্য করে আজকে আমরা ভারতীয় হলেও আমাদের ভারতের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আগে হিন্দি ছিল, সেটাকেও কিন্তু কি করা হলো, স্টপ করে দেওয়া হয়েছে। কেন? কারণ আন্দোলন করে করে স্টপ করে দেওয়া হয়েছে। তো হিসেব মতো তুমি দেখো, সব জায়গাতে আমাদের হিন্দির প্রচলন থাকলেও আজকে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি বা কোনো কন্টেন্ট দেখি, সমস্ত কিছুই আমাদের কি হয়, ভারতবর্ষে থেকে হিন্দি আর ইংলিশ এই ইংলিশ। দুটোকেই আমাদেরকে দেখতে হয়। বেশিরভাগই ইংলিশ। কিন্তু বাংলাদেশ কি করে? বাংলাদেশ কিন্তু ১ম চয়েস হচ্ছে ওদের বাংলাকে। মানে আমি বলছি না যে বাংলা মানুষের কাছে সুবিধে হবে আর হবে, এই বিষয়টা বলছি না। বিষয়টা হচ্ছে যে কালচারটা ওরা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে। কারণ মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই কিন্তু ওদের মধ্যে একটা ট্র্যাডিশন ছিল। এটা বইয়ের একটু বাইরের প্রশ্ন এবং এটা একটু আউট নলেজ এর বিষয়। তো আমি একটু আলোচনা করলাম। হ্যাঁ? এটা হচ্ছে বিষয়। এটা ভাবার বিষয় আছে, তাই না? হুম এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা আলোচনা করছি ইংরাজি শিক্ষা বিষয়টি সম্পর্কে। তো স্যার এতটাই থাক না, আচ্ছা, ঠিক। বেশি হয়ে যাবে অনেকটা। ওকে, 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 ওকে। তাহলে এখান পর্যন্তই হুম থাকলো। এই দুটো কিন্তু তোমরা আমাকে তোমাদের আমি এতক্ষণ তো তোমাদেরকে মানে এক্সপ্লেন করে দিলাম বিষয়টা, গল্পের ছলে বলেও দিলাম। অনেক ইনফরমেশন দিলাম। হ্যাঁ কি না? হুম যারা মোটামুটি ক্লাস এ আছো তো আছো, আর যারা রেকর্ডিংটা শুনবে তাদেরকে উদ্দেশ্যও বলছি, এটা ভালো করে শুনে নেওয়ার পর তোমরা এবার কি করবে, এটা নিজের ভাষায় কিন্তু এক্সপ্লেন করবে, করে আমাকে পাঠাবে। ঠিক আছে? ওকে। এখান পর্যন্ত তাহলে আমি দিলাম। ইংরাজি শিক্ষার প্রসার থেকে হচ্ছে নেক্সট দিনকে আমি বলবো। কারণ দেখো, বেশি আমি প্রেসারাইজড করতে চাইছি না। যতটুকুনি হোক, খুব সুন্দর করে হোক, ইন ডিটেলসে হোক। হ্যাঁ কি না? হুম এখান থেকে তাহলে দুটো প্রশ্ন থাকলো। আর যে এমসিকিউ প্রশ্নের যে আমি এগুলো এক্সপ্লেন করে দিলাম, সেই এমসিকিউ গুলো থাকলো। আমি ওকে আমি নেক্সট দিনকে একটু কিন্তু পড়াও ধরবো এখান থেকে। হ্যাঁ, এই কারেন্ট থেকে পড়াও ধরবো। আচ্ছা। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আর কি হওয়ার কথা ছিল? ওই তো স্যার কোনি। কোনি। কোনির আমাদের হচ্ছে ৩০ নম্বর পেজ পর্যন্ত বোধহয় ফার্স্ট এ হবে না? আমার কাছে কিছু বলেনি স্কুলে এখনো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি কোনি নিয়ে একটুখানি, কোনিটা তোমরা তো আশা করি এটা দেখেছো নাকি? সিনেমাটা হ্যাঁ, দেখেছো? সিনেমাটা দেখেছি। দেখেছো। এবার আমি একটু কোনি থেকে তোমাদেরকে হুম, একটু কোশ্চেন অ্যান্সার করছি। তাতে করে তোমাদের কি হবে, তাতে করে তোমাদের কিন্তু একটু সুবিধাই হবে।
তো দেখো, আমি কোনি থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর করানোর চেষ্টা করছি, তাতে করে কি হবে, তোমাদের কিন্তু ইন ডিটেলস হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো প্রথমত আমি একটা স্টার্ট করে নিই। হ্যাঁ, হ্যাঁ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। তো মোটামুটি রেসপন্স করা আচ্ছা, তোমরা কি পড়েছো কোনটা, প্রথম পার্টটা কি কেউ পড়েছো? স্যার পড়েছি বলতে আপনিই পড়িয়েছিলেন, আর তারপরে একবার পড়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দেখো, কোনি থেকে মোটামুটি যে প্রশ্নের উপর অতটা ভালো করে ডিটেলসে হয়নি। ডিটেলসে হয়নি, বুঝতে পেরেছি। তো দেখো, কোনি থেকে মোটামুটি যে আর কি এগুলো থাকে, প্রশ্নগুলো থাকে বা এমসিকিউ যে প্যাটার্ন গুলো থাকে, ওই প্যাটার্ন গুলো করলেই আমাদের কিন্তু এসে যায় বা হয়ে যায়। তো জাস্ট 1 মিনিট, একটু প্রবলেম করছে কেন? নেটওয়ার্ক ফল্ট করলো। আচ্ছা, তো দেখো, এই কোনি থেকে আমি কিছু প্রশ্ন অ্যান্সার আলোচনা আসছি। তো আমাকে বলো বা দেখো, বলছি যে বারুনি, এই বারুনি জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবে যে বারুনি জিনিসটা কি? ভুল হোক না, ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষই করে, ভুল হোক না, অসুবিধে কি আছে, চেষ্টা করতে দোষ কি আছে আমাদের, বলো চেষ্টা। বলবো স্যার? হ্যাঁ। শতবিশা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্থীতে হুম। পূর্ণ স্নানের দ্বারা হুম। একটা যে বিশেষ পরব সম্পন্ন, বলো। শতবিশা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্থীতে হুম। পূর্ণ স্নানের মাধ্যমে যে বিশেষ পরব সম্পন্ন করা হয় তাকে বলা হয় বারুনি। একদমই তাই, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি বারুনি। একদমই ঠিক তাই। বারুনি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আলোচনায় আসি। সেটা হচ্ছে যে এই যে কোনি, যে গল্পটা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, তো তোমাদেরকে একটা জিনিস বলা, এখান থেকে এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন আসে না, মাধ্যমিকের ক্ষেত্রেও বলো বা হচ্ছে আমাদের টেস্টের ক্ষেত্রেই বলো, এখানে কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসে না। এখানে যাই প্রশ্ন আসুক না কেন, সেটা আসে কিন্তু ব্রড কোশ্চেন হিসেবে, মানে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু তোমাদের কাছে আসে। তো এরকম 5 নম্বরের প্রশ্ন আমি 3 নম্বরও আসে না স্যার? না, 3 নম্বরের প্রশ্ন দেয় না, যা দেয় হচ্ছে 5 নম্বর। হ্যাঁ, 3 নম্বরে বলতে পারো কাটা সার্ভিস প্রশ্ন আছে, ধরো হচ্ছে আচ্ছা। 1+1+3 এরকম হয়তো দিল, কিন্তু দেয় হচ্ছে 5 নম্বরেরই। যেমন আমি তোমাকে বলতে পারি, আর প্রশ্নের সংখ্যাও কিন্তু খুব কম আসে। যেমন আমি উদাহরণ হিসেবে তোমাকে একটা প্রশ্ন দিলাম, যে ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়? 1 নম্বর প্রশ্ন। ভিড়ের কারণ কি? 1 নম্বর প্রশ্ন। এই ভিড়ের বর্ণনা দাও, 3 নম্বর রয়েছে। তাহলে 1+1+3, হ্যাঁ কি না? হুম হুম। এরকম প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, আমি এই প্রশ্নের উত্তরটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। বলছে ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়?
ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। তাহলে বলছে আমরা দেখতে পাচ্ছি যে প্রখ্যাত সাহিত্যিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে উল্লেখিত অংশে গঙ্গার ঘাটের কথা বলা হয়েছে। সেকেন্ড প্রশ্নের অ্যান্সার আমাদেরকে চেয়েছে ভিড়ের কারণটা কি। না, বারণীর দিন গঙ্গায় স্নান করার জন্য অসংখ্য পুণ্যার্থী মানুষ কি হয়েছে, সমবেত হয়েছে বা এক জায়গায় জমায়েত হয়েছিল, সেই কারণের জন্য সেখানে কি হয়েছে, ভিড় হয়েছিল। এরপরে বলেছে ভিড়টার বর্ণনা দিতে বলেছে। তাহলে ভিড়ের বর্ণনা কিভাবে হবে? না, ভিড়ের মধ্যে বয়স্ক মানুষদের সংখ্যা ছিল বেশি, কারণ ওই যে পুণ্য স্নানের কথা বলা হয় সেটাই কিন্তু বেশি বয়স্ক মানুষেরাই সমাগম ঘটে থাকে। তাদের মধ্যে আমরা দেখতে পাই যে বেশিরভাগ মানুষরাই কি করছে, কাঁচা আম ধরে কি করছে, ডুব দিয়ে উঠছে এবং সেগুলো তারা কি করছে, জলে ফেলে দিচ্ছে। আমরা ওই সন্ন্যাসের সময় দেখতে পাই, বিশেষ করে মোচা ফল আর হচ্ছে আমকে কি করে তারা নিয়ে ডুব দেয় তাদের পুণ্য লাভের জন্য, এবং সেগুলোকে কি করে ওই পুকুরেতে বা নদীতে কি করে দান করে দেয়, তো দিয়ে দিচ্ছে। তারপরে স্নান সেরে তারা কি হচ্ছে, কেউ বিরক্ত মুখে কাদার মধ্যে দিয়ে তারা কি করছে, উঠে আসছিল এবং ঘাটের প্রান্তে ট্রেন লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনদের কাছ থেকে কি করছে, তাদের যে পোশাক আশাকের যে সামগ্রীগুলো ছিল সেগুলোকে নিচ্ছে, কারণ স্নান করার আগেই তারা সেখানেতে কি করেছে, জমা দিয়ে এসেছে। তো তারাই কিন্তু তেলের যোগান দিয়ে দিয়েছিল এবং কপালে চন্দনের ফোঁটা তারাই কিন্তু দিয়ে দিচ্ছিল। তো দেখো, তাহলে এই যে একটা স্নানের ভিড়, স্নানের জন্য কিন্তু সেই জায়গাটা কি হয়ে গেছিল, ব্লকেজ হয়ে গেছিল। আমরা কুম্ভ মেলার কথা ভেবেছি, তা কুম্ভ মেলাতে আমরা কি দেখতে পেয়েছি, কুম্ভ মেলাতে দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছে, কিসের জন্য, স্নানের জন্য। সেই স্নানে কি হবে, তাদের পুণ্যত্ব সঞ্চয় হবে। তো ঠিক সেরকমই বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কি করছে, দেবদেবীর যে দরজা রয়েছে, দেবদেবীর সেই দরজা এবং শিবলিঙ্গের মাথায় তারা কি করছে, যারা স্নান করে আসছিল তারা কিন্তু কেউ গঙ্গার জল নিয়ে এসে মাথায় ঢালছে, কেউ আবার কি করছে, পূজা অর্চনায় মেতে রয়েছে। তো সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা কি ছিল, একটা ভক্তিসুলভ পরিবেশ কিন্তু গড়ে উঠেছিল, বা পুণ্যার্থীদের ভিড়ে কিন্তু বা ঠেলাঠেলিতে কি হয়েছিল, সেই জায়গাটা ব্লকেজ হয়ে গেছিল বা ভিড়ে ঠাসা হয়ে গেছিল। এই ভিড়েই গঙ্গার ঘাট ছিল কি, বিষ্ণুচরণ ধরের মতো একজন চরিত্রের মানুষ, যেটা আমরা এই কি দেখতে পাই, এই উল্লেখিত উপন্যাসের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই, যে ছেঁড়া মাদুরের উপর কি করছে, ছেঁড়া মাদুরের ওপর তার শরীরকে দলাই মালাই করার জন্য ব্যস্ত ছিল। আবার তাকে দেখার জন্য গঙ্গার ঘাটে একদল মানুষের ভিড় ও ক্ষিতিশ সিংহের মতো একজন কৌতুকপূর্ণ মানুষের কি ছিল, উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এইভাবেই গঙ্গার ঘাটে কি হয়েছিল, না ভিড়ের সমাগম ঘটেছিল, বা বলতে পারি এইভাবেই লেখিকা মতি নন্দী কি করেছেন, না এই ভিড় সম্পর্কে তিনি কি করেছেন, বর্ণনা পোষণ করেছেন এই উপন্যাসের মাধ্যমে। বুঝতে পারলাম। স্যার, ভিড়ের বর্ণনাতে ক্ষিতিশ সিংহর কথাটা কেন বলতে হবে? ওই যে ধরো হচ্ছে বিষ্ণুচরণ যে করছে, দলাই মলাই করছে, ঠিক আছে, বিষ্ণুচরণ দলাই মলাই করছে, সেই মুহূর্তে ক্ষিতিশ গিয়ে সেখানে দাঁড়িয়ে উপহাস করছিল। সেই এবার দেখবে একটা জিনিস লক্ষ্য করে, এটা একটা মজার ইন্টারেস্টিং গল্প বলি। ধরো কেউ রাস্তাতে কেউ একটা বিপদে পড়েছে, ঠিক আছে, কোনো একটা কারণে কেউ কোনো একটা কিছু করছে, বা দেখবে তুমি স্কুল যাচ্ছ, এবার রাস্তায় কেউ কারোর সঙ্গে মারপিট লেগেছে। আমাদের বাঙালিদের কালচার বা বাঙালিদের স্বভাব হচ্ছে যে ওই মারপিটটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এবং আরো 4-5টা লোক জড়ো করে, হ্যাঁ, সেইটাকে ভালো করে সুন্দর করে উপভোগ করা, কখনোই তাদের মধ্যে মিল করিয়ে দেওয়া নয় বা তাদেরকে ছাড়িয়ে দেওয়া নয়, হ্যাঁ কি না, বলো? হুম। এটাই বাঙালিদের ট্র্যাডিশন তো। হুম। তো এবার আমরা দেখতে পাবো যে ওরকম একজন আহ, মানে কমেন্ট করেই বলছি, যে জলহস্তিপূর্ণ একটা বড় মৈনাক পর্বতের মতো দেহ নিয়ে যে আর কি দলাই মলাই করছে, তাকে দেখার জন্য তো লোকের সমাগম হবেই। এবং যখন ওই ক্ষিতিশ সে কি করছে, সে যখন তাকে কমেন্ট করছে, নানা রকম ভাবে কটূক্তি করছে, তাতে করে সে কি হচ্ছে, তার মেজাজ হারিয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে, যখন মেজাজ হারিয়ে ফেলে, যখন সে ক্ষিতিশকে নানা ধরনের কি করছে, মানুষ মেজাজ হারিয়ে ফেললে কি হয়, গাল দেয়,
নানা ধরনের বকা দেয়, নানা ধরনের কি বলবো, নানা ধরনের মানে কি বলে কমেন্টির মধ্যে চলে আসে। তো সেই মুহূর্তে আরো মানুষের সমাগম ঘটে যায়। সেখান থেকেও একটা ভিড়ের কি হয়, ভিড়ের একটা আনাগোনা লক্ষ্য করতে পারা যায়। সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হচ্ছে, হ্যাঁ কি না? হুম। সেই জন্য ক্ষিতিশের নামটা উল্লেখ করা হয়েছে। তো আরেকটা প্রশ্ন আচ্ছা। যেটা হচ্ছে ডানকুনির পাঠভবনের প্রশ্ন ছিল অথবা রামকৃষ্ণ মিশন এর প্রশ্ন ছিল যে বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। একই প্রশ্ন, যে তুমি একটু আগেই যেটা বললে যে বারুণী জিনিসটা কি, ওটা সেমই উত্তর, ঠিকই উত্তর হয়েছে। এবং বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছিল, যেটা একটু আগে বললাম আমি, যে বর্ণনার কথা বললাম সেটাই কিন্তু ফুটে উঠেছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটো প্রশ্নই বাড়ির কাজ দেবো নাকি আরো দুটো দেবো? স্যার নেক্সট কবে ক্লাস হবে? নেক্সট হবে টুইসডে। স্যার বিকালে তো? হ্যাঁ, আমাদের যেমন ফাইনাল টাইম করা আছে। তাহলে স্যার আরো দুটো দিয়ে দিন। আচ্ছা, কেটু কি বলছে? স্যার আমার পুরোনো অনেক কোয়েশ্চেন বাকি আছে, আমাকে তো এগুলো লিখতে হবে, একটু যেন কম হলে ভালো হয়। একটু কম হলে ভালো হয়। তাহলে দেখতে পাচ্ছ আমি আগেই বলেছিলাম যে পড়া যদি মানে একদিনও যদি পিছিয়ে যায় তাহলে কতটা ঘাটতি হয়ে যাবে বুঝতে পারা যাচ্ছে কি এখন? হ্যাঁ স্যার, খুব ভালো মতো বুঝতে পারছি। হ্যাঁ, এই ঘাটতিটা কিন্তু খুব কুইক কি করতে হবে, রিকভারি করে ফেলতে হবে। স্কুলের যখন ছুটি থাকবে বা বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকবে সেগুলোকে নিয়ে কিন্তু খুব কুইক কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে হবে। বা স্কুলের টিফিন টাইমে বসে এগুলোকে কমপ্লিট করে নিতে হবে, বা স্কুলেও যদি কোনো গ্যাপ পিরিয়ড থাকে তখন সেগুলোকে কমপ্লিট করে নিতে হবে। তা না হলে কিন্তু সময় পাওয়া মুশকিল হয়ে যাবে। সময় কিন্তু একটা স্রোতের নদীর মতো। আমার কাছে এর আগের সপ্তাহটা আর এই সপ্তাহটা পুরো ধোঁয়ার মতো উড়ে গেল। আমি শুধু খালি ভাবলাম যে আল্টিমেটলি সপ্তাহে আমি করলামটা কি? মানে কাজ তো করেছি, কিন্তু আজকে রবিবারে এসে আমি আজকে সকাল থেকে পুরোভাবে মানে আমি ভাবছিলাম সকাল থেকে বসে বসে যে আল্টিমেটলি আমার এই সপ্তাহটা আমাকে কি দিল, ফিডব্যাক কি দিল, সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন দিচ্ছি, তিনটে মানে দুটো দিয়েছিলাম আর একটা দিচ্ছি, চারটে দিচ্ছি না। ওর চোখে ওকে। এখন রাগের বদলে কৌতূহল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। কার কথা বলা হয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মতি নন্দীর কোনি উপন্যাসের প্রশ্নোত্তর অংশটিতে বিষ্টুধরের কথা বলা হয়েছে। তার মানে ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। তার মানে কি, এতক্ষণ তাকে যখন কমেন্ট করে খেপানো হচ্ছিল সে কিন্তু রেগে যাচ্ছিল। এখন দেখছে এরে, আমার শরীর তো মৈনাক পর্বতের মতো বিরাট বড় হয়ে গেছে, আমি যদি এখন মরে যাই আমার তাহলে কি হবে? তখন সে কিন্তু কৌতূহল বশত হয়ে পড়ল। তাহলে তার রাগ এবং কৌতূহলের কারণটা কি সেটা আমরা গল্পের প্রথম অংশেই আমরা দেখতে পেলাম, যে তাকে যখন ক্ষিতি নানা ধরনের আছিলায় বলল যে তুমি ডন বৈঠক দিতে পারবে, তুমি আমার মতো ছুটে গিয়ে আবার চলে আসতে পারবে, তুমি এই সমস্ত জিনিসগুলো করতে পারবে, এই রকম ব্যায়াম করতে পারবে, তখন বিষ্ণুচরণ বলল যে না, আমার তো এইগুলো করতে পারি না, তবে আমি খাওয়া কমিয়েছি। তো তার খাওয়া কমানো গল্পের প্রথম অংশেই আমরা দেখতে পাই যে তার যে সামান্যটুকু খাওয়া সেটাই আমাদের কাছে অসামান্যে পরিণত হয়েছে। সে কারণের জন্যই তার মনের মধ্যে এমন একটা কৌতূহল জেগে উঠেছিল, সেই কৌতূহলের কথাই কিন্তু গল্পের মধ্যে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এই তিনটে প্রশ্ন তোমাদেরকে এখান থেকে কোনি থেকে দেওয়া রইলো, এই তিনটে কিন্তু অবশ্যই তোমরা করবে। বলো। স্যার দুয়ের দাগের কোশ্চেনটা আরেকবার বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। স্যার আজকে তো রাত্রিবেলা রিপোর্ট দেবেন বলেছেন, ফোন করবেন নাকি হোয়াটসঅ্যাপে দেবেন? আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমার একটা স্যার ক্লাস আমার একটা ক্লাস 7:30 থেকে স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওই নাসার একটা সংস্থার সাথেই ক্লাস আছে 7:30 থেকে।
তো আমি যদি এখন ক্লাসটা তোমাদেরকে অফ করি, মানে আমি তো আলটিমেটলি কোনিটা আর হচ্ছে তোমার ইতিহাসটা বললাম, তো যদি অফ করি এবং মঙ্গলবার দিনকে তোমাদেরকে যদি আমি 5টা থেকেই ধরি, ব্যাকরণ পার্টটা, যেটা বাকি রইলো ব্যাকরণ পার্টটা আমাদের আজকের জন্য, ব্যাকরণ পার্টটা যদি ফার্স্ট স্টার্ট করে, কারো কিছু প্রবলেম হবে? না না স্যার, কোনো স্যার অসুবিধা নেই, 5টা কিন্তু থেকে স্যার আমার হবে রাত্রেবেলা না। 5:30? 5:30টায় অসুবিধা হবে? 5:30টায় অসুবিধা নেই। 5:30টায় অসুবিধা নেই, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট হোল্ড করো, আমি খালি একটা কথা বলে আমি তোমাকে কল ব্যাক করছি। আচ্ছা, আমি বলছি যে তাহলে তোমাদের 5:30টা থেকে ব্যাচটা থাক নাকি? মঙ্গলবার দিন স্যার থাক, কোনো হ্যাঁ স্যার, অসুবিধা না নেই। তো? না না স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে আমি তাহলে এখন একটু ডিসকানেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ স্যার করুন। স্যার বলছিলাম যে রাত্রেবেলা যদি আপনাকে ফোন করি একবার 10টার সময় করে, কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, তাহলে 10টার সময় করে আবার ফোন করবো। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে স্যার। তাহলে আমি মঙ্গলবার দিনকে তোমাদের ব্যাকরণটা আমি করিয়ে দিচ্ছি, ওকে? চিন্তা করতে হবে না। ওকে।